আবারও ফিরে আসলাম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে। হিসাব বিজ্ঞানের অঙ্কে যাওয়ার আগে আমাদের যে বেসিক বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগটা যদি আমরা ভালো করে রপ্ত না করতে পারি তখন আমাদের জাবেদা করতে গিয়ে বা যে কোনো অঙ্ক করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হব। কোনটা কোন হিসাব সেটা আগে আমাদের জানা উচিত। যেমন আমরা যদি একটু দেখি যে এইখানে হিসাবের শ্রেণী বিভাগ, এই হিসাবের শ্রেণীকে প্রধানত 5টা ভাগে ভাগ করা যায়। এই 5টা কি কি হতে পারে? একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, দায়বাচক হিসাব, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো প্রথমে আমরা দেখব কতগুলো সম্পত্তিবাচক হিসাবের নাম। এই সম্পত্তিবাচক বলতে কোনটাকে বোঝায়? যে জিনিসটা আমাদের ব্যবসায়ের শুরু থেকে ব্যবসায়ের শেষ পর্যন্ত কাজে লাগে সেটা হচ্ছে সম্পত্তি বা সম্পদ। এই সম্পদের আবার কতগুলো ভাগ আছে: চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এগুলো আমরা অদৃশ্যমান সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, এগুলো আমরা পরে যাব। আগে আমাদের যেটুকু দরকার অঙ্কের জন্য সেটুকু আমরা একটু আলোচনা করি। তা সম্পত্তিবাচক হিসাব, এই সম্পত্তিবাচক হিসাবের কয়েকটা নাম আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন নগদ, নগদান বা হাতে নগদ একই কথা। তাহলে নগদ, নগদান বা নগদ, হাতে নগদ একই কথা। এগুলো সব সম্পদ। এটা হচ্ছে চলতি সম্পদের ভিতর। ব্যাংক জমা চলতি সম্পদের ভিতর। জমি স্থায়ী সম্পদ, দালান কোটাও স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, মোটর গাড়ি স্থায়ী সম্পদ। যাই হোক না কেন আমরা আগে শিখি যে এগুলো সম্পদ, পরবর্তীতে আমরা যখন ভালো পারবো তখন আমরা এগুলোকে আলাদা করে নেব। এবার আছে মজুত পণ্য। এটা প্রারম্ভিক মজুত পণ্য হতে পারে, তারপর হচ্ছে তোমার সমপরিমাণ মজুত পণ্য হতে পারে। তবে সমপরিমাণ মজুত পণ্যটা কিন্তু আমাদের চলতি সম্পদের ভিতর গণ্য করা হয়। বিনিয়োগ, কম্পিউটার, অফিস সরঞ্জাম, দেনাদার, প্রাপ্য হিসাব। দেনাদারের অপর একটা নাম কিন্তু আছে আমাদের, কি আছে? প্রাপ্য হিসাব। এরপরে আছে সঞ্চয়, সঞ্চয়পত্র, যেটা আমরা ব্যাংকের থেকে ক্রয় করে থাকি। এরপর আছে ট্রেডমার্ক, সুনাম, পেটেন্ট, কপিরাইট, গুডউইল, কলকবজা, প্রাপ্য সুদ, বিনিয়োগ। তারপর হচ্ছে কি আছে? প্রাপ্য সুদটা আমরা 2বার করছি, একবার করলে হচ্ছে প্রাপ্য সুদ, বিনিয়োগ। এবার বকেয়া আয় হিসাব। আয় যদি এটা আমরা বাদ দিই তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে সকল প্রকার খরচের অগ্রিম। সকল প্রকার খরচের অগ্রিম। কোনো প্রকার যদি খরচ আসে এবং তার যদি অগ্রিম দেওয়া হয় তাহলে সেটা আমাদের সম্পদ হিসেবে পরিগণিত হবে এবং সেটা আমরা সম্পদ হিসেবে ধরে নেব। এবার যদি আমরা আসি আয় হিসাবের ভিতর, যে বিক্রয় আয়, ভাড়া প্রাপ্তি, সুদ আয়, কমিশন প্রাপ্তি বা কমিশন আয়, ছাড়পত্র প্রাপ্তি আয়, লভ্যাংশ আয়, সুদ আয়, সার্ভিস আয়, পরিবহন আয়, মেরামত সেবা আয়, ঠিকাদারি আয়, পরামর্শ ফি আয়, টিউশন ফি, বিজ্ঞাপন হতে আয়, বিলম্বিত ফি আয়, প্রশিক্ষণ ফি আয়, সদস্য ফি আয়। এগুলো সব হচ্ছে আমাদের কোন হিসাবে যাবে? আয় হিসাবে। এবং এই হিসাবগুলো আমাদের কি করতে হবে? টানা মুখস্থ রাখতে হবে। এবার যদি আমরা ব্যয়তে আসি, বেতন, যদি শুধুমাত্র বেতন উল্লেখ থাকে তাহলে সেটি কিন্তু আমাদের ব্যয়ের ভিতর বা খরচ, ব্যয় বা খরচ যেটাই বললি না কেন। মজুরি, সেটাও ব্যয় বা খরচ। ভাড়া, শুধুমাত্র ভাড়া উল্লেখ থাকলে সেটা ব্যয় বা খরচ হিসেবে ধরবো। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল,
পরিবহন, অফিস খরচ, ডাক ও তার টেলিফোন খরচ, মেরামত খরচ, স্টেশনারি, সুদ ব্যয়, বিমা খরচ, কমিশন। এই যে শুধুমাত্র যদি কমিশন থাকে তাহলে কিন্তু আমাদের সেটা খরচ হিসেবে ধরতে হবে, আর যদি কমিশন প্রাপ্তি থাকে তাহলে কিন্তু সেটা আমরা চলে যাবে আয়ের ভিতরে। এই জিনিসটুকু আমাদের মনে রাখতে হবে। আবার যদি বেতন যদি আমার প্রাপ্তি থাকে, প্রাপ্তি কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা আয় হবে, আর শুধুমাত্র যদি বেতন থাকে তাহলে সেটা আমাদের খরচ ধরতে হবে। এবার অবচয়, যে কোনো জিনিসের আমার অবচয় হতে পারে, এটা খরচ ধরতে হবে। প্রশিক্ষণ ফি ব্যয়, আইনগত খরচ, ভ্রমণ ব্যয়, যাতায়াত খরচ, আপ্যায়ন ব্যয় এবং দপ্তরি খরচ। এই হিসাবের নামগুলো আমাদের যথাসম্ভব যতগুলো পারা যায় সব আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই হিসাবগুলো যদি আমাদের মুখস্থ না থাকে তখন আমাদের যখন জাবেদা করব, খতিয়ান করব, আর্থিক অবস্থার বিবরণ করব, তখন আমাদের সব কিছু ঘোলায় ফেলতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই হিসাবগুলোর নামগুলো একদম টানা মুখস্থ রাখা, কোনটা কোন হিসাবের ভিতর যায়। এবার আমাদের কিছু আছে দায় হিসাব, অর্থাৎ আমাদের কাছে যদি কেউ পেয়ে থাকে সেটা আমরা দায় হিসেবে গণ্য করি এবং সেটা আমাদের পরিশোধ করা বাধ্যতামূলক। এই দায় হিসেবের ভিতর কি কি আসতে পারে? পাওনাদার আসতে পারে, ব্যাংক ঋণ আসতে পারে, বিল পরিশোধযোগ্য হিসাব আসতে পারে, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া সুদ, অগ্রিম ভাড়া, অগ্রিম কমিশন প্রাপ্তি, প্রয়োগ হিসাব, প্রয়োগ বিল ইত্যাদি। এখানে মনে রাখতে হবে যদি কোনো খরচ থাকে, খরচের যদি বকেয়া হয়, খরচের বকেয়া, খরচের বকেয়া থাকলে সেটা দায় হবে। কি হবে? খরচের বকেয়া থাকলে দায় হবে, আর খরচ যদি অগ্রিম থাকে তাহলে সেটি কি হবে? সম্পদ হবে, মনে রাখতে হবে। এরপরে আছে আমাদের কোনটা? মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের ভিতর কি কি আছে আমাদের? মূলধন, উত্তোলন, অতিরিক্ত মূলধন, মূলধনের অতিরিক্ত অংশ, মুনাফা অ্যাকাউন্ট, আবার ক্ষতি অ্যাকাউন্ট। এবং এই যে উত্তোলনটা অনেকেই আবার কিন্তু আমাদের কি বলে? খরচ হিসেবে ধরে নেয়, কিন্তু উত্তোলনটা আমরা খরচ হিসেবে ধরবো না। উত্তোলনটা আমাদের কিসের ভিতর যাবে? মালিকানা সত্ত্বের ভিতর, কারণ উত্তোলনটা সর্বদা মূলধন থেকে বাদ যায়। তো আজকের কাজ হচ্ছে এইগুলোই ছিল, এবং এইগুলো যথাসম্ভব নামগুলো মুখস্থ করতে হবে। আমরা পরবর্তী ধাপে আমরা হিসাবের শ্রেণী বিভাগে চলে যাব, সেটা আমরা হিসাবের কতগুলো নাম মুখস্থ করলাম এর কারণ শিখব। আর পরবর্তীতে হচ্ছে আমাদের জাবেদায় আমরা চলে যাব। দেখবে যে যখন আমরা জাবেদায় যাব, জাবেদা করতে গেলে আমাদের এই হিসাবগুলো দরকার। এই হিসাবগুলোর না যে যত ভালো চেনে, যার যত মনে থাকে, জাবেদাগুলো করতে তার তত সহজ হয়ে যায়। তো ভালো থাকো সবাই।